দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম আব্দুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং সাবেক সভাপতি বিএফইউজে, এবং আছেন জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। আব্দুল্লাহ ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনি জানেন যে ইসরায়েলের যে বর্বরতা, এটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশেও এই বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে, সহমর্মতে জানিয়েছে। এই যে একটা ইস্যুতে সারা বাংলাদেশ আবার একত্রিত হলো, এইটাকে আপনি কিভাবে দেখেন এবং এইটার কি আসলে কোনো ইম্প্যাক্ট রয়েছে? ধন্যবাদ আপনাকে এবং বাংলা ভিশনের এই শো যারা দেখছেন এবং দেখবেন সামনে বিভিন্ন প্ল্যাটফর্মে, তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ইসরায়েল তো একটা বর্বর রাষ্ট্র, একটা দস্যু রাষ্ট্র। এরা সেই 40-এর দশক থেকে যেভাবে এই যে ফিলিস্তিনিদের উপর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এটা তো কোনো ভাষায়, কোনো ভাষা দিয়ে এটা প্রকাশ করার মতো না। আমরা দেখছি যে তারা সেখানে তাদের পেছনে যেসব আমাদের সভ্য দুনিয়ার, যেটা আমরা মনে করি স্বাভাবিকভাবে, আমরা মনে করি যে পশ্চিমা দুনিয়া, এদের মধ্যে অনেককে তারা মানবাধিকারের জ্ঞান দেন, বিভিন্ন সময়ে সব আওড়ান। কিন্তু ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যুতে যেভাবে তাদের নির্বিকার ভূমিকা, এবং তারা শুধু নির্বিকার ভূমিকা না, সেখানে মারণাস্ত্র দিয়ে আমরা দেখেছি যে সর্বশেষ যে তথ্য আসছে যে এখনো পর্যন্ত অব্যাহতভাবে আমেরিকা তাদেরকে সেই মারণাস্ত্রগুলো সরবরাহ করে চলেছে। এবং মাঝখানে আমরা দেখলাম একটা যুদ্ধবিরতির একটা নাটক, সেখানে এই নাটক করে সেখানে তাদের কিছু বন্দী ছিল হামাসের কাছে, সেই বন্দীগুলো ছাড়িয়ে নেয়ার শেষও হয় নাই, তখন তারা কিন্তু আবার আরেক দফা সে হত্যাযজ্ঞ সেটা চালিয়েছে। সেখানে নারী, শিশু, মানুষের মানবতার যে বিপর্যয়, এটার সাথে কোনো পৃথিবীর কোনো রাষ্ট্রের কোনো নির্মমতার কোনো কিছুর তুলনা চলে না। আসলে আপনি দেখেন যে 50,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে। শিশুদের যে হাজারি, একজনের একটা শিশুর, দুটো শিশুর আজকেই দেখলাম একটা প্ল্যাটফর্মে, যে তাদেরকে তুলে নিয়ে গেল, তাদের যেখানে ছিল, আশ্রয়ে ছিল, সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা, তুলে নিয়ে গিয়ে হত্যা করে ফেললো, তাদেরকে একটা গাড়িতে তুলে নিয়ে গেল এবং হত্যা করে ফেললো। ওইভাবে এখন থেকে ধরেন 2-1 বছর আগেও অন্ততপক্ষে এভাবে তারা দূরে থেকে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে বটে, কিন্তু শিশুর ক্ষেত্রে অন্ততপক্ষে মাঝে মধ্যে তারা ডিফেন্ড করার চেষ্টা করেছে, এটা করার চেষ্টা করছে। 200-র বেশি সাংবাদিক সেখানে এই গাজা যুদ্ধ খবর সংগ্রহ করতে গিয়ে আমাদের সাংবাদিক বন্ধুরা পর্যন্ত জীবন দিয়েছেন। এই যে মানবতার বিরুদ্ধে এই যে ইসরায়েলি ইহুদি শক্তির যে হত্যাযজ্ঞ, এটার তো কি প্রতিবাদ, কোন ভাষায় আমরা প্রতিবাদ জানাবো? আমাদের বাংলাদেশে যে কথাটি আপনি বলছিলেন, বাংলাদেশে এটার বিরুদ্ধে দেরিতে হলো। একটা সময় ছিল যে 2-4 এ ধরনের হত্যাকাণ্ড হলেও বাংলাদেশের রাস্তায় কিন্তু আমরা প্রতিবাদ দেখেছি, মিছিল দেখেছি, ডানপন্থী বামপন্থী নির্বিশেষে সবাই কিন্তু এগুলোর প্রতিবাদ একটা সময় পর্যন্ত আমরা দেখেছি। কিন্তু গত 15 বছরে বাংলাদেশে এমন এক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যে এখানে মুসলমানদের হত্যাযজ্ঞের বিরুদ্ধে কোথাও দাঁড়ালে এরা মৌলবাদী, এরা জঙ্গিবাদী, এইসব পরিবেশ সৃষ্টি করে এক ধরনের আতঙ্কজনক পরিস্থিতির কারণে গত 15 বছরে আমরা এ ধরনের প্রতিবাদ বিক্ষোভ কিন্তু আমরা কম দেখেছি। কিন্তু এই মুহূর্তে এসে আমরা দেরিতে হলে আমরা দেখছি যে সকল পক্ষ থেকে, বলা যায় রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠন, বিভিন্ন পক্ষ থেকে যে রাস্তায় প্রতিবাদ, এই প্রতিবাদের মধ্য দিয়ে আমরা হয়তো সেখানকার এই হত্যাযজ্ঞ আমরা হয়তো বন্ধ করার মতো সক্ষমতা আমাদের নাই, কিন্তু অন্ততপক্ষে বিশ্ব বিবেকের কাছে আমাদের জায়গা থেকে আমাদের বিবেক যে আমাদের নাড়া দিচ্ছে, এইটা জানান দেয়া তো অন্ততপক্ষে আমাদের অবস্থানটা স্পষ্ট করার এইটুকু অন্তত হচ্ছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক হলে যে মুসলিম বিশ্ব, যেটা বিশেষ করে আমরা যদি মিডল ইস্টের শাসকদের কথা বলি, তাদের যে নির্বিকার ভূমিকা, ওআইসির যে নির্বিকার ভূমিকা, এটাও কিন্তু
কম বেদনাদায়ক না। এই যে ইসরায়েলের ভূমিকা আর আমেরিকা পশ্চিমারা অস্ত্র দিয়ে যেভাবে হত্যাযজ্ঞকে সহযোগিতা করছে সেটা যেমন একটা কষ্টদায়ক, একই সঙ্গে যে মুসলিম বিশ্ব যাদের ক্ষমতা আছে তারা একটু যদি হুঙ্কার দেয়, তারা যদি একটু আওয়াজ দেয়, তাহলেও কিন্তু এভাবে বিষয়টা আসলে আরো বেশি বেদনাদায়ক আমাদের জন্য। একটু সাইফুল হক ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে ইসরায়েল এত অ্যাগ্রেসিভ কেন হলো? শুধু ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, না অন্য কোনো কারণ রয়েছে? আপনাকে ধন্যবাদ প্রিয় ভাজন আব্দুল্লাহ ভাই, আর দর্শক শ্রোতা তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। ইসরায়েলের আগ্রাসনের তো একটা হলো, তারা তো এখানে একটা গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় খুঁটি হিসেবে তারা যে রাষ্ট্রটা ইতিমধ্যেই কয়েক দশক ধরে গড়ে উঠছে, তারা একটা আগ্রাসী একটা সম্প্রসারণবাদী তৎপরতার ভেতরে আছে। লক্ষ্যটা হলো আরও অনেকগুলো অঞ্চল তাদের এই রাষ্ট্রের অন্তর্ভুক্ত করা এবং আরও দখলদারিত্ব, এবং তার দখল করতে গেলে আগ্রাসন লাগবে, যুদ্ধ লাগবে, সেই তৎপরতা, এবং এটা তারা করতে পারছে। আর এখানে আরেকটা হলো, তাদের তো প্রধান মদতদাতা হচ্ছে, আপনারা জানেন যে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, এবং কালকেও এরকম একটা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের এত বিক্ষোভের পরেও ডোনাল্ড ট্রাম্প কালকে যখন ঘোষণা দেন যে গাজাকে খালি করে ওখানে একটা চমৎকার একটা আবাসন সেখানে তৈরি হতে পারে, আমেরিকার একটা শান্তি বাহিনীও সেখানে থাকবে, আমেরিকার একটা শান্তি বাহিনী থাকবে, কত বড় নির্মম, নিষ্ঠুর, কত বড় ঔদ্ধত্যের জায়গা, যার কোনো দৈর্ঘ্যপ্রস্থ নাই, যার কোনো সীমা নাই। তো এই যে তারা এটা প্রথমত তাদের রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক মদত, এটা হচ্ছে বড় কারণ। পশ্চিমা দুনিয়া যারা নিজেরা মানবাধিকারের কথা ফেরি করে, গণতন্ত্রের কথা ফেরি করে, তারা এখানে, এটা হচ্ছে এবার গাজার বা রাফাতে যে হত্যাকাণ্ড, গণহত্যা, এই শতাব্দীতে এ পর্যন্ত সবচেয়ে বড় গণহত্যা, নির্মম, নিষ্ঠুর, এবং এটা লাইভ গণহত্যা। কোটি কোটি মানুষ মিডিয়াতে দেখছে, সোশ্যাল মিডিয়ায় দেখছে, উঠছে, বোমা পড়ছে, কোথায় পড়ছে? হাসপাতালে, স্কুলে, কলেজে এবং শরণার্থী শিবিরগুলোতে। এবং প্রধান লক্ষ্যটা শিশুরা, নারীরা, যাতে ভবিষ্যতে ইন্তিফাদা, মানে ৭৬ বছর ধরে যে কনস্ট্যান্ট গণজাগরণ, একটা গণপ্রতিরোধ, জাতি মুক্তি সংগ্রামের জন্য, তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য, মনে করে আজকে গাজা একটা শিশু জন্ম নেয় মানে সেখানে প্রতিরোধ যোদ্ধা হিসেবে তার জন্ম। সুতরাং মায়ের পাল্লে, মায়ের গর্ভে ভ্রূণকে শেষ করো, মাকে শেষ করো, বাচ্চাকে শেষ করো, খুবই নির্মম। আরেকটা যে আব্দুল্লাহ ভাই একটু উল্লেখ করলেন, আরেকটা হচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্য মনস্তাত্ত্বিকভাবে আগেই তারা মধ্যপ্রাচ্যকে তারা এক ধরনের খোঁজা করে দিয়েছে, তারা এটাকে ভেঙে দিয়েছে। এর যেটুকু আরব সংহতি ছিল সেই সংহতিকে তারা নষ্ট করে দিয়েছে। এক দেশের বিরুদ্ধে আরেক দেশ, এক জনগোষ্ঠীর বিরুদ্ধে আরেক জনগোষ্ঠী, কার্যত তারা প্রতিটা গত কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল খুব ঠান্ডা মাথায় পরিকল্পিত করে আরব দুনিয়াকে তারা বিভক্ত করে ফেলেছে। এটার একটা কারণ কি ধর্ম হতে পারে? না, এর প্রধান কারণটা রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক। প্রধান কারণটা হলো, কারণ আরব দুনিয়া যদি এক থাকে, দুটো প্রশ্ন। একটা হলো তাহলে ইসরায়েলের যে কর্তৃত্ব, ইসরায়েল তো আরব দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় এখন পরাশক্তি, একমাত্র ইরান ছাড়া বা দুই একটা ছোটোখাটো অঞ্চলে যদি বলি যেখানে প্রতিরোধ যুদ্ধ আছে, বাকিগুলো তো বলতে পারেন এক ধরনের নিষ্ক্রিয়। এবং সেটা করতে পারাটা তাদের একটা বড় একটা কারণ। জানে যে তারা এটা করলেও আরব দুনিয়ার বাকি দেশগুলো সেখান থেকে তাদের কোনো উচ্চবাচ্য হবে না, যেটা আমি গতকালকে জাতীয় কবিতা পরিষদের ওদের প্রতিরোধের প্রোগ্রামে বলছিলাম। আরব দুনিয়া একসঙ্গে দাঁড়ালে তো 7 দিনও কিন্তু ইসরায়েল তারপরে হচ্ছে টেকে না, আর কি, তারাও টেকে না। তো তারা জানে যে এরা পুরোপুরি একটা নির্বীর্য জায়গা হয়ে গেছে, এদের মধ্যে দ্বিধা বিভক্তি, ওই যে ডিভাইড অ্যান্ড রুল, এটা বড় জিনিস, সেটা কিন্তু কাজ করেছে। আরেকটা গুরুত্বপূর্ণ, ফলে এদের গণতন্ত্রের কথা, মানবাধিকারের কথা মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা দুনিয়াদের এটা যে ভণ্ডামি, এটা অত্যন্ত পরিষ্কার। পৃথিবীর এক এক মহাদেশের জন্য তারা এক একটা স্ট্যান্ডার্ড তৈরি করে মানবাধিকারের, গণতন্ত্রের। আফ্রিকার জন্য এক ধরনের, তারপরে মধ্যপ্রাচ্যের জন্য এক ধরনের, এশিয়ার এক ধরনের, আবার বলতে ল্যাটিন আমেরিকার আবার এক ধরনের জন্য। ফলে যখন তাদের জন্য যেটা সুবিধা হয়, ফলে এদের মূল লক্ষ্যটা হলো এদের একদিকে আরব দুনিয়ার যে সম্পদ,
আরব দুনিয়ার তেল সম্পদ থেকে শুরু করে যে পেট্রোলিয়াম, যে খনিজ সম্পদ, এখানে তাদের কার্যত এক ধরনের আধিপত্য, দখলদারিত্ব ইতিমধ্যে তারা কিন্তু কায়েম করেছে। সেই দখলদারিত্ব নিশ্চিত করবার জন্য ইসরায়েলের মতন বলতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র এক্সটেন্ডেড, এটা তো একটা সন্ত্রাসী রাষ্ট্র, এটা আধুনিক গণতন্ত্রের রাষ্ট্রের কোনো নমুনা ইসরায়েলকে বলা যাবে না। গোটাপুটি একটা সন্ত্রাসী রাষ্ট্র, সেই সন্ত্রাসীরা এবং তাদেরকে প্রতিনিয়ত বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলে তারপরে আরব দুনিয়ার বুকে এই ইসরায়েল নামক যে রাষ্ট্র তাকে তৈরি করা হচ্ছে। অথচ আজ থেকে 75-76 বছর আগে এরা যে হিটলার যখন এদেরকে উচ্ছেদ করলো, যখন বিশাল অংশকে মেরে ফেললো, তখন এই শরণার্থীদেরকে আরববাসী তারা কিন্তু আশ্রয় দিয়েছিল একভাবে। এটা পশ্চিমা দুনিয়াও চেয়েছিল, একভাবে তারা আশ্রয় দিয়েছিল। সেটার ভুলে যে এখন তারা পুরোপুরি আগ্রাসী তৎপরতা যুক্ত হয়েছে। বাংলাদেশের মানুষ, যেটা আপনি বলছিলেন, অসাধারণ একটা ঐক্য এবং সংহতির পরিচয় দিয়েছে। আমাদের মুক্তিযুদ্ধে ফিলিস্তিনের তাদের যে সমর্থন, ইয়াসির আরাফাত, আমার ছাত্র বয়সে আবদুল্লাহ ভাই নিশ্চয় মনে থাকবার কথা, জর্জ হাবাস, তখন তাদের পিএলএফপি, তখন তাদের একটা বিশাল একটা সংগঠন। এখন হামাস যে ভূমিকা আছে, তখন পিএলএফপি, তখন সেই ভূমিকায় তখন তারা যুক্ত ছিলেন। ওটা একটা বিপ্লবী ধারার তাদের একটা সংগঠন, একটা প্রতিরোধের একটা বড় একটা সংগঠন ছিল। তো এবং তারা বরাবরই তো তাদেরকে আমরা সমর্থন জুগিয়ে আসছি। কিন্তু এবার বাংলাদেশের মানুষ, হ্যাঁ আমরা মুসলমান বলে একটা পপুলার সেন্টিমেন্ট আছে, কিন্তু প্রশ্নটা শুধুমাত্র এটা মুসলমান ভার্সেস ইহুদিদের না, এরা একটা গোটা জনগোষ্ঠীকে তারা পুরোপুরি ক্লিনজিং করতে চেয়েছে। এদেরকে নিঃশেষ করো, নিধন করো, উচ্ছেদ করো। পুরো ব্যাপারটা রাজনৈতিক অর্থনীতির প্রশ্ন। এখানে ধর্ম মাত্র খুবই গৌণ একটা প্রশ্ন এখানে। ফলে এখানে যদি অন্য কেউ হতো, অন্য কোনো ধর্মাবলম্বী হতো, তারা কিন্তু একই কাজ। মানব জাতির জন্য আসলে এটা মানব জাতির জন্য এটা অবমাননার জায়গাটা। বাংলাদেশের মানুষ, আমরা একটা বড় একটা বার্তা দিয়েছি বিশ্বের দুনিয়ার কাছে, আমরা যে কোনো মুক্তি সংগ্রামের পক্ষে, আমরা যে কোনো, কারণ আমরা এখানকার আমরা ইরাকের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আফগানিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, একইভাবে আমরা এখন এখানকার যে আগ্রাসন তার বিরুদ্ধে আমাদের অবস্থান দাঁড়াচ্ছে। এই জায়গাটায় আব্দুল্লাহ ভাই আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের জনগণ তো আসলে দাঁড়িয়েছে, সরকারের অবস্থানটা আপনার কেমন মনে হয়? সরকার কি এখানে খুব স্ট্রং কোনো স্ট্যান্ড নেওয়ার সুযোগ রয়েছে? কারণ একদিকে আমেরিকা, ইসরায়েল, আর একদিকে ফিলিস্তিন। বাংলাদেশের সরকারের অবস্থানটা আমরা অতীতে যেটা দেখেছি তার সাথে ভিন্ন কিছু না। এই কারণে যে আসলে আমরা সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি আমরা পেয়েছি একদিন আগেই। তো এই বিবৃতিতে কিন্তু অত্যন্ত শক্তভাবে এটার প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশের আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকার আমাদের পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল এই জিনিসটা তুলে দিয়ে এক ধরনের ইসরায়েলের সাথে একটা মৈত্রী অবস্থান তৈরি করার চেষ্টা করেছে। বা ইসরায়েল থেকে আমাদের নজরদারি ইকুইপমেন্ট, যেটা দিয়ে গত 15 বছর ধরে বিগত বছরগুলোতে তাদের সেই শাসন ক্ষমতা, শেখ হাসিনা তার শাসন ক্ষমতা পাকাপোক্ত করার জন্য নজরদারি যন্ত্রপাতি এনে আমাদের উপর নির্মমতা চালিয়েছে। তো এই জায়গাগুলোতে ইসরায়েলের কাছাকাছি, এবং বাংলাদেশের ধারণা করা হয় যে ইসরায়েলের অনেক এজেন্টও বাংলাদেশে সক্রিয় আছে, এটা অনেকে বলেন, প্রকাশ্যে যদি ঘোষণা দিয়ে নাও হয়। এসব প্রেক্ষাপটে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে প্রতিবাদটা খারাপ ছিল না, প্রতিবাদের ভাষা সবকিছু আমি মনে করি ঠিক আছে, কিন্তু আরও শক্ত অবস্থান নেয়ার জন্য যে উপাদানগুলো দরকার এবং বিভিন্ন যে শক্ত অবস্থান নিলে পরে এটার যে ক্রিয়া প্রতিক্রিয়া যেসব জায়গায় হবে, এগুলা নিয়ে বাংলাদেশের কূটনৈতিক হিসাব নিকাশের মধ্যে অনেক কিছু সীমাবদ্ধতার জায়গাগুলো আছে, সেটা আমরা অনুমান করি। এর বেশি কিছু করেও তাতে কি ফল কতটুকু হবে, এগুলার ভাবনার জায়গাগুলো হয়তো সরকারের জায়গা থেকে এই বিষয়গুলো নিশ্চয়ই বিবেচনা করেই করা হয়। কিন্তু যদি আমরা মানবতার দৃষ্টিকোণ থেকে, যদি আমাদের ধর্মীয়, আমাদের এখানে আমরা 85% মুসলমানদের এই দেশ থেকে যেই বয়সে প্রতিবাদটা হওয়ার দরকার, সেটা জনগণের পক্ষ থেকে হচ্ছে। আপনি জানেন যে একদিন পরেই এখানে একটা কর্মসূচি, বড় কর্মসূচি আছে, মার্চ ফর গাজা। এটার মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের সেলিব্রিটি ব্যক্তিত্ব যারা আছেন তারা সবাই সমর্থন দিয়েছেন, এবং বিএনপি এর
এর মধ্যে প্রতিবাদ ছাত্র দলের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে, বিএনপির পক্ষ থেকে আগামীকাল দেওয়া হচ্ছে, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এই জায়গাটা থেকে আমরা এই প্রতিবাদ, এটা একটা ভালো লক্ষণ আমি মনে করি। কিন্তু এটাই তো তাদের জন্য, গাজাবাসীর জন্য, তাদের জন্য খুব আশার জায়গা তৈরি করতে পারছে না। যাদের শক্ত অবস্থান, যাদের প্রভাব তাদেরকে কিছুটা হলেও স্বস্তি দিতে পারে, সেখানে এই হত্যাযজ্ঞের কিছুটা হলেও প্রশমিত করতে পারে, সে ধরনের কোনো প্রতিবাদ প্রভাবশালী শক্তিগুলো তো বরং উল্টো দিকে খেলছে। এবং আপনারা জানেন যে কথাটি সাইফুল হক ভাই বলছিলেন যে আমাদের আরব বিশ্ব কেন পারে না, আরব বিশ্বের আপনি দেখবেন যে আমরা বিশেষ করে প্রধান যে রাষ্ট্র সৌদি আরব আমাদের সাথে, আমাদের আবেগ অনুভূতির সাথে জড়িত, সেখানে বলা হয় যে সেখানকার যে শাসক আছেন মোহাম্মদ বিন সালমান, তার নিরাপত্তার দায়িত্ব নাকি সেখানে ইসরায়েলি বাহিনীর কাছে ন্যস্ত, এরকম বিশ্বাসযোগ্য কথা শোনা যায়। তো তাদের পক্ষে কতটা সেখানে এ ব্যাপারে তাদের শক্ত অবস্থান নেওয়া দরকার। তো তারা তো যেই বিষয়টা তারা আষ্টে পৃষ্ঠে কিন্তু মুসলমানদেরকে এমনভাবে তারা পরিকল্পনা করে জড়িয়ে ফেলেছে যে চাইলেই এখন সেভাবে প্রতিরোধের যেই জায়গাটা আরব বিশ্ব থেকে তোলার কথা সেভাবে দেখছি না। এটা যেটা যেমনটি আগে বলছিলাম যে এটাই আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক এবং বেদনার বিষয়। সাইফুল হক ভাই, একটু অন্য বিষয় আলোচনা করতে চাই। একটু আগেই মানে ভারতীয় মিডিয়ায় যে সংবাদটা প্রকাশ হলো সেটা হলো বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা তারা বাতিল করেছে। আপনি নিশ্চয়ই এই নিউজটা কি দেখেছেন? কিছুক্ষণ আগে হলো। এই ট্রান্সশিপ সুবিধার মাধ্যমে যে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে গেলে আপনি ভারতের ভূখণ্ডটা ব্যবহার করতে পারতেন, যে ভারতে মানে নেপাল ভুটানে পাঠাবেন, ভারতের মধ্য দিয়ে আপনি পণ্যটা পাঠাতে পারতেন, সেটা বাংলাদেশের জন্য একটু খরচটা কম হতো। সেই সুবিধাটা ভারত আজকে বন্ধ করে দিল। এটি কি মনে হয় যে শুধুমাত্র অর্থনৈতিক কারণেই বন্ধ করলো, না এটার সাথে রাজনীতিও আসলে যুক্ত রয়েছে? প্রথমত আমি খবরটা এইমাত্র শুনলাম, আমি আপনার মাধ্যমে খবরটা শুনলাম। এটা তো একটু উদ্বেগজনক খবর। বিশেষ করে আমরা বিমস্টেকে থাইল্যান্ডে আমাদের প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের পরে যখন মনে হচ্ছিল যে ঠিক আছে, ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা এটার কিছুটা বরফ গলার মতন পর্যায়ে হয়তোবা শুরু হতে পারে। নরেন্দ্র মোদী ভারতের কনসার্নগুলো ব্যক্ত করেছেন, আমাদের প্রধান উপদেষ্টা আমাদের যে রাজনৈতিক বা জনগুরুত্বপূর্ণ আমাদের গুরুত্বপূর্ণ ইস্যুসগুলো সেগুলো তিনি উত্থাপন করেছেন। এর ধারাবাহিকতা পরবর্তীতে আলোচনা হবে, কথাবার্তা হবে। আমরা যার যার অবস্থান ধরে রেখেও আমরা সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে আমাদের যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করব, এটা তো স্বাভাবিক। তো সেখানে আপনি যে খবরটা বললেন এটা একটা উদ্বেগজনক। তার অবস্থাটা হচ্ছে যেটা ইতিমধ্যেই বাংলাদেশের মিডিয়া যতখানি না বলেছে, ভারতের মিডিয়া যেগুলো ভারতের আমাদের বন্ধুরা আমাদেরকে যে নিউজগুলো আমাকে পাঠিয়েছেন দিল্লি বলি, চেন্নাই বা কলকাতা থেকে, তাতে আমি দেখেছি যে তারা ব্যাংককের বৈঠকটাকে ভারতের দিক থেকে তারা যেটা বলবার চেষ্টা করেছেন যে বাংলাদেশের ব্যাপারে তাদের নীতি বা এটা খুব একটা পরিবর্তন হয়নি। তাই এর অর্থটা হলো জুলাই আগস্টের পরে আমাদের যে অসাধারণ গণঅভ্যুত্থান, যার মধ্য দিয়ে আমরা যে নতুন একটা দেশের আমাদের এক ধরনের রেজারেকশন, আমাদের যে পুনরুত্থান, এই যে নতুন যে পরিবর্তন, মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, এটাকে ভারতে নতুন বাংলাদেশকে ভারত যে এখনো গ্রহণ করতে পারেনি। ভারতের নরেন্দ্র মোদী সরকার, ভারতের শাসক শ্রেণী, তাদের পলিসি মেকাররা, সাউথ ব্লকের যারা নীতি নির্ধারণ করেন, এটাকে আপনি এই ঘটনা যেটা বললেন ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেওয়া, তার মানে এটা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ বিদ্বেষী একটা তৎপরতার অংশ। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এর দ্বারা খুব বড় কোনো ক্ষতিগ্রস্ত হবে এটা আমি বিবেচনা করি না। কিন্তু বার্তাটা হচ্ছে রাজনৈতিক, গুরুত্বপূর্ণ বার্তাটা, রাজনৈতিক বার্তাটা দেওয়া, যেটা ভারতের সেনাবাহিনীর প্রধান অস্বাভাবিকভাবেই একটা প্রেস কনফারেন্সে তিনি যেটা বলবার চেষ্টা করছিলেন যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এটা ভবিষ্যতে নির্বাচিত সরকার না এলে সম্পর্কটা পুরোপুরি স্বাভাবিক হবে না, এটা তার বলবার কথা না। তার মানে আমাদের তো এখানে কিন্তু এবার আমরা একটু আশাবাদী ছিলাম, এবার যখন ভারতের পররাষ্ট্র সচিব যখন উল্লেখ করছিলেন
প্রেস ব্রিফিংয়ে যে ভারত বিশেষ কোনো দল বা গোষ্ঠী না, বাংলাদেশের জনগণের সাথে তারা সম্পর্কটা তৈরি করতে চান। দিস শুড বি দ্য মেসেজ। এটাই তো আমরা দেখতে চেয়েছি গত 15 বছর ধরে। তারা তো একজুড়িতে সমস্ত ডিম রাখতে চেয়ে, একটা দলকে অন্ধভাবে সমর্থন করতে চেয়ে, একটা চূড়ান্ত একটা ফ্যাসিস্ট রেজিমকে তারা এককাট্টা সমর্থন যোগাতে চেয়ে পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ এবং জনগোষ্ঠীর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। সে জায়গা থেকে তাদের যদি পরিবর্তন হয়, নিশ্চয়ই এটাকে আমরা ইতিবাচকভাবে দেখতে চাই। কিন্তু আজকে যে ঘটনাটা, তার মানে বার্তাটা হচ্ছে যে প্রধানত, আমি হয়তো আরও ডিটেলসটা আমরা তো পরে দেখব নিশ্চয়ই, বার্তাটা খুব সুখকর না। তার মানে তারা যে আমাদের নতুন পরিবর্তনকে বিবেচনার মধ্যে নিয়ে তারা যে একটা পারস্পরিক যোগাযোগের মধ্য দিয়ে সম্পর্ক বাড়াতে চায়, বার্তাটা এরকম দিচ্ছে না। কিন্তু এখন যে দুনিয়াটা, আমাদের যেমন বেশ কিছু যেমন কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, ভারতেরও একটা বড় দেশ হিসেবে তাদের বেশ কিছু কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। পারস্পরিক প্রত্যেকের জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখেই এই যে দেয়া নেওয়া পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে যদি থাকে, পরস্পর আমরা কিন্তু লাভবান হতে পারি। এখন ভারত যদি মনে করে যে তারা এরকম একটা অসহযোগিতা করে তারা আমাদের দেশকে, জনগোষ্ঠীকে, সরকারকে চাপে রাখবে, চাপে রেখে তারা অন্য কিছু আদায় করতে চায় কিনা জানি না, তাহলে ভারত কিন্তু ভুল করবে। এবং আমি লাস্ট বাক্যটা বলি, ভারতের যদি 10টা কার্ড থাকে বাংলাদেশকে কেন্দ্র করে, আমাদের হাতেও 2-4টা কার্ড আছে। এটা একটু বিবেচনার মধ্যে ভারতের আসলে গত 15 বছর আসলে খেলা হয়নি, কার্ডগুলো নেওয়া দরকার। আব্দুল ভাই, এখানে আমি একটু জানতে চাই, এই ট্রান্সশিপমেন্ট যে বাতিল হলো, এই চিঠিতে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে ভারতীয় ব্যবসায়ীরা, বিশেষ করে পোশাক ব্যবসায়ীরা যে অভিযোগটা করেছে যে প্রতিদিন বাংলাদেশে 20 থেকে 30টা ট্রাক বাংলাদেশ থেকে দিল্লি বিমানবন্দরে যায়, এবং সেখানে এই 20-30টা ট্রাকের জন্য কার্গোর ভাড়া বেড়ে যাচ্ছে এবং তাদের এক্সপোর্ট করতে অসুবিধা হচ্ছে। দীর্ঘদিন এই ট্রান্সশিপমেন্ট সুবিধাটা কিন্তু বাংলাদেশ পাচ্ছে, হঠাৎ করে 20-30টা ট্রাকের জন্য কি খুব বেশি অসুবিধা তারা পড়তে হচ্ছে? আমরা তো তাদেরকে মোটামুটি ফ্রিতেই মানে ট্রান্সশিপমেন্ট দিলাম বা ট্রানজিট দিলাম। খুব অনেক দিন ধরে যে তা না, কিন্তু এটা 2020 সাল থেকে এই সুবিধাটা ভারতের কাছ থেকে নেওয়া হয়েছে। এবং এটা দিয়ে মূলত এই সুবিধাটা হচ্ছে এরকম যে বাংলাদেশের পণ্যগুলো ভারতের ভিতরে, ভারতের সীমান্তে যায়, সেখান থেকে অন্য ট্রান্সপোর্টে সেগুলাকে শিফট করতে হয়। শিফট করে ভারতের অংশটা পার করার পরে এটা নেপাল এবং ভুটানে এই পণ্যগুলো যাচ্ছিল। তো এই সুবিধাটা বাতিলের বিষয়টা আমি এক কথায় বলতে চাই, এটা একেবারেই তাদের পক্ষ থেকে উস্কানিমূলক একটা পদক্ষেপ। এই উস্কানিমূলক এই জন্য বলবো আমি, যে যখন যেমনটি সাইফুল্লাহ বলছিলেন যে আমরা আশা করছিলাম যে ব্যাংককের বৈঠকের পরে হয়তো তাদের বোধোদয় হতে চলেছে, এটুকু আমরা প্রত্যাশা করছিলাম। কারণ আপনারা জানেন যে গত বছরের 5ই আগস্টের যে বিপ্লবের পর থেকে তারা কিন্তু নানানভাবে বাংলাদেশের উপর যে একচেটিয়া খবরদারির জায়গা থেকে এটা যখন তাদের হাতছাড়া হয়ে গেল, পরিবর্তন আসলো, শেখ হাসিনা যেভাবে তাদেরকে সব কিছু ঢেলে দিয়েছেন, শেখ হাসিনার ভাষায় যে এত কিছু দিয়েছি যে কোনো দিন ভারত ভুলতে পারবে না, তো সেই বিষয়গুলো একতরফা এই সুবিধাগুলো নেওয়ার পরে এটা তারা যে ভাবছিল যে এটা হোঁচট খেয়েছে। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে যেই পরিবর্তনটা আসলো, মাত্র 15-20 দিনের ব্যবধানে তারা কিন্তু আমাদেরকে পানিতে ডুবিয়ে আমাদের পুরো একটা অঞ্চলকে কিভাবে একদম বড় ধরনের একটা ডিজাস্টারের মধ্যে ফেলে দিল। তো সেই এগুলো তাদের প্রত্যেকটা জিনিসে আমি মনে করি একটা উস্কানিমূলক হঠকারী কর্মকাণ্ডেরই একটা অংশ। এখন তারা যদি এটা মনে করে যে আমরা এটা ট্রান্সশিপমেন্টটা বাতিল করলাম, এখন দেখি বাংলাদেশ আমাদের সুযোগ সুবিধা কি বাতিল করে, এটা দিয়ে সম্পর্কের জায়গাটাতে নতুন করে টানাপোড়েনের জায়গা তৈরি করবে, এগুলাকে ইস্যু করবে নানান ধরনের। একই সঙ্গে আপনি দেখবেন যে ভারতীয় মিডিয়াগুলো এগুলাকে নানানভাবে উস্কানি দিয়ে আরও দুই দেশের সম্পর্কের জায়গাটাতে উত্তাপ তৈরি করবে। তো এই বিষয়গুলো তারা কোন বিবেচনায় করছে, কোনো রকম এটা শুভ বুদ্ধির তাদের পরিচয় দিচ্ছে না, এটা নিশ্চিত করে বলা যায়। এখানে আমি যেটা বলি যে 2020 সালের আগ পর্যন্ত কিন্তু আমাদের এই সুবিধাটা ছিল না। তাতে বাংলাদেশ যে খুব বেশি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিকভাবে, এই 2020 সাল থেকে যেটুকু পণ্য আমাদের ভুটান এবং নেপালে যেত, এটা অ্যাড হওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি যে খুব বেশি লাভবান হয়েছে, এটা কিন্তু সেভাবে পরিসংখ্যান দিয়ে এই মুহূর্তে যদিও একজ্যাক্ট
পরিসংখ্যানটা আমার হাতে নাই, কিন্তু আমি যতটুকু সেই ধরনের কোনো পরিবর্তন, এটা কিন্তু খুব বেশি মানুষ জানতো না যে এই ট্রান্সশিপমেন্ট সুবিধাটা, কারণ এর বিনিময়ে ভারত এত কিছু নিয়েছে যে ওই ক্ষুদ্র সুবিধাটা কিন্তু খুব বেশি লোকের কাছে জানার আগ্রহ হয়তো ছিল না। এখন যদি বাংলাদেশ পাল্টা ব্যবস্থা হিসাবে, তো বাংলাদেশের কিছু না কিছু করতে হবে, কারণ এটাই হচ্ছে বিশ্বব্যাপী। আপনি দেখেন যে যখন ট্রাম্প যখন এখানে শুল্ক আরোপ করে 110% শুল্ক আরোপ করে দিল চীনা পণ্যের উপর, চীন কিন্তু আজকে সেটাকে তারা পাল্টা প্রায় 84 কি 90% তারা আরোপ করে আজকে তারা কার্যকর, আগামীকাল থেকে ট্রাম্প যেমন কার্যকর করছে তারাও আজকে এটা কার্যকরের ঘোষণা দিয়েছে। তো এটা পাল্টাপাল্টি এই অবস্থাটা ওইসব পরাশক্তি যেমন এটা করার, আমরা ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে আমাদের আত্মমর্যাদার স্বার্থে, আমাদের যে সমমর্যাদার স্বার্থে আমাদেরকে হয়তো কিছু পদক্ষেপ নিতে হবে, কারণ তারা আমাদেরকে এটুকু সুবিধা দিয়েছে মাত্র, কিন্তু আমাদের কাছ থেকে এত বেশি নিয়েছে। আমরা যদি আমাদের আশুগঞ্জ নৌবন্দর দিয়ে তাদের সমস্ত পণ্য সেখানে আসছে, তারা যে 7 সিস্টারের পণ্যগুলো নিচ্ছে আমাদের ফেনী সীমান্ত বলেন, আখাউড়া সীমান্ত বলেন এবং আগরতলা বিভিন্ন জায়গায় যে তারা যে সুবিধাগুলো নিচ্ছে, এখানে তো ব্রিজই করে নিয়েছে তারা সুবিধা নেওয়ার জন্য, ফেনী সীমান্তে ফেনী নদীর উপর ব্রিজ করে নিয়েছে, সেখানে তাদের অনেক সাশ্রয় হয়ে গেছে। কিন্তু এই 7 সিস্টারের পণ্য আর্থিকভাবে খুব বেশি লাভ, কিন্তু আমরা সেবার তাদের সাশ্রয় হয়েছে, কিন্তু আমাদের তো কোনো এখানে কোনো ফি, আমাদের ফি নিলে নাকি আমাদের এটা সভ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। আমরা খুব সভ্য মানুষ হিসেবে আমরা আওয়ামী লীগ আমলের মন্ত্রীরা এরকম বলেছেন যে এটা আমাদের জন্য অভদ্রতা হয়ে যাবে যদি আমরা তাদের কাছ থেকে সুবিধা নিই। তো এই জায়গাটাতে আমি মনে করি স্রেফ এটি রাজনৈতিক বিবেচনা, যতটা না অর্থনৈতিক তার চাইতে বেশি রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে। এবং সেখানে যে আমাদের পলাতক সাবেক সেই প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা, তার পক্ষ থেকে হয়তো নানান ধরনের সেখানে চেষ্টা তদবির করে এই জাতীয় উস্কানিমূলক কাজগুলো করে দুই দেশের মধ্যে সম্পর্ক বিনষ্টের চেষ্টা করা হচ্ছে। এটা আরো বিস্তারিত যখন আসবে তখন হয়তো আমরা জানতে পারবো। আমি বিশ্বাস করি যে আমাদেরও তাদের এটার জবাব যথাযথ মান মর্যাদার স্বার্থেই একটা পাল্টা ব্যবস্থা আমাদের পক্ষ থেকে হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যাক, আমি আলোচনা ফিরবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান, এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, বিরতির পরে আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন জনাব এম আব্দুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, এবং জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সাইফুল হক ভাই, এবার একটু বাংলাদেশের দিকে আসতে চাই এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আজকে বলেছেন যে ডিসেম্বরেই নির্বাচনের জন্য একটা রোড ম্যাপ ঘোষণা প্রয়োজন এবং এইটার জন্য বিএনপি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের জন্য সময় চেয়েছেন। আপনারাও বিএনপির সাথে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করেছিলেন এবং এখন আপনারা সমমনা দল হিসেবেই রাজনীতির মাঠে রয়েছেন। নির্বাচনের জন্য কি খুব বেশি তাড়াতাড়ি আপনারা করছেন? আপনাকে ধন্যবাদ। তার আগে আমি আগের প্রসঙ্গে দুটো বাক্য বলি। প্রথমত আপনি যেটা বলছিলেন ভারতের একতরফা যে ট্রান্সশিপমেন্টের বাংলাদেশের অনুকূলে যেটুকু সুযোগ ছিল বন্ধ করে দেওয়ার, বাংলাদেশের এটা ঠান্ডা মাথায় একটু চিন্তা করা দরকার। একটা কথা 5ই আগস্টের পর থেকে আমরা দাবি করে আসছিলাম যে গত কয়েক দশক ধরে, বিশেষ করে গত 1.5 দশকে ভারতের সাথে অনেকগুলো চুক্তি হয়েছে। যে চুক্তিগুলো মনে করি চুক্তিগুলোকে পাবলিক করা দরকার, এটাকে জনসমক্ষে প্রকাশ করা এবং চুক্তিগুলো একটু পর্যালোচনা, চুক্তিগুলো হওয়া দরকার। যেমন ধরুন রামপালের যে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, যেটা পুরোপুরি ভারতীয় স্বার্থে, ভারতীয় প্রকল্প হিসাবে এবং ভারতের বারবার তাগিদের জায়গা থেকে সুন্দরবন সহ দক্ষিণাঞ্চলকে বিপর্যয়ের মধ্য দিয়ে যেরকম চুক্তি হয়েছে, এরকম অনেকগুলো ভারতকে আমরা যে কিছুটা করিডোর দিয়েছি, ট্রানজিট সুবিধা দিয়েছি, এগুলো ভারতের বন্দর সুবিধা দিয়েছি। আমরা আমাদের একটা খরস্রোতা নদীর উপর দিয়ে বাঁধ তৈরি করে ভারতের ওই পারে যাওয়ার আমরা সুযোগ পর্যন্ত করে দিয়েছি। মানে আমরা যেটা শেখ হাসিনা উল্লেখ করেছিলেন, ভারত না চাইতেই আমরা প্রায় সব কিছু আমরা উজাড় করে দিয়েছি। তো কি কি উজাড় করে দেওয়া হয়েছে এগুলো নাগরিক হিসাবে বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে। এটা এখন পর্যালোচনা করা দরকার। অনেকগুলো চুক্তি পর্যালোচনা করে
কিছু চুক্তি বন্ধ করা দরকার, কিছু চুক্তি প্রত্যাহার করা দরকার, কিছু আছে ভারতের সঙ্গে আলোচনা করে আমাদেরকে চুক্তিগুলো পর্যালোচনা করে দরকার হলে নতুন টার্মস অ্যান্ড কন্ডিশনে প্রয়োজন বোধে অনেকগুলো জিনিসকে পর্যালোচনার ভিত্তিতে নতুনভাবে দাঁড় করানো, এটা খুবই জরুরি কর্তব্য। বর্তমান সরকার কাজটা তারা শুরু করতে পারেন, পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট এসে হয়তো কাজগুলোকে তারা এগিয়ে নেবেন। 2 নম্বর যেটা আপনি আমাকে বললেন যে ডিসেম্বরের যে নির্বাচনের যে কথা, এটা তো সরকারের প্রধান উপদেষ্টা তিনি তো বারবার করে বলে আসছিলেন। সর্বশেষ যখন ক্রাইসিস গ্রুপের, ইউরোপ ভিত্তিক যে ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি ঢাকা এসেছিলেন, তখন মনে হয় সম্ভবত তার সাথে বৈঠকের পরে তিনি নির্দিষ্ট করে বলেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন। তার 7 দিন পরে এসে তিনি আবার বোধ করি 25শে মার্চ রাতে সন্ধ্যায় তিনি যখন ভাষণ দিলেন 26শে মার্চ তখন তিনি বললেন ডিসেম্বর থেকে জুন। তিনি তখন কথাটা, তার আগের কথাটাই তিনি আবার ব্যাক করলেন, যেটা রাজনৈতিক দলগুলোকে কিছুটা বিভ্রান্তির মধ্যে ফেলেছে, উদ্বিগ্ন করেছে, উৎকণ্ঠার মধ্যে নিয়ে গেছে। কেন এটা উৎকণ্ঠা? কারণ এটা এরকম একটা নির্বাচনের জন্য এদেশের মানুষ, ভোটাররা 16 বছর ধরে মানুষ কিন্তু অপেক্ষা করছে। 16 বছর ধরে মানুষ অপেক্ষা করছে, মানুষ তার পছন্দের দলকে, প্রার্থীকে ভোট দেবে, একটা নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক সরকার, তারা যাদের পপুলার ম্যান্ডেট আছে তারা দেশ চালাবে। সুতরাং এই সরকার তো ইতিমধ্যেই দুটো তত্ত্বাবধায়ক সরকার, আগেকার আমাদের অভিজ্ঞতা 90 দিনের, এটা পার হয়ে এখন সরকার 8 মাসের সরকার এখন প্রায় শেষ করলো। সুতরাং সেই হিসাবে অনেক একটা লম্বা সময় ছিল সরকারের জন্য। সুতরাং আমি মনে করি আরটা কেন দরকার, 3-4টা ফ্যাক্টরে নির্বাচন কমিশন পুরোপুরি তারা এখন প্রস্তুত। কাজগুলো কি? তারাও ডিসেম্বরের নির্বাচনের লক্ষ্যে তারা কাজ করছেন। ভোটার তালিকা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, বাদবাকি যেটুকু কাজ আছে আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে তাদের দিক থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব। সরকার জাতীয় ঐক্যমত কমিশন যেটা গঠন করেছেন সংস্কারের ব্যাপারে, ইতিমধ্যেই তার একটা আলোচনা শুরু হয়েছে। এটাকে যদি জোরদার করা যায়, পুরো প্রক্রিয়া যদি আমরা ত্বরান্বিত করতে পারি, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে পুরো আলোচনাটাও কমপ্লিট করে আমরা একটা ঐক্যমত জায়গাটা আসতে পারবো। আরও সুবিধা কোথায়? কারণ বিএনপি, গণতন্ত্র মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ রাজপথের সকল বিরোধী দল, আমরা তো অনেকগুলো রিফর্মের ব্যাপারে আমাদের প্রায় কমিটমেন্ট আছে, আমাদের তো পাবলিকলি অবস্থান আছে। আমরা বলেছি পুরনো জমানায় কেউ আর ফিরবে না, তাহলে নতুন একটা গণতান্ত্রিক দায়বদ্ধ জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার সংবিধান করার জন্য দিজ আর দ্য থিংস টু বি ডান, সেটা পাবলিকলি আমাদের অবস্থান। তাহলে সেগুলো নিয়ে তো তাহলে আলোচনা করে বোঝাপড়ার মধ্য দিয়ে মনে করি 2-3 মাসের মধ্যে সম্ভব। আর থাকে পুলিশ প্রশাসন বা ফিল্ড লেভেলে নির্বাচনের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটাকে তৈরি করা। তো প্রধান স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টি, তারপরে সরকার, নির্বাচন কমিশন, ফাইনালি জনগণ, এটা একটা যৌথ একটা অর্কেস্ট্রা। আমি মনে করি সবাই এখন এর জন্য প্রস্তুতি আছে আর কি। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ধরুন, কিন্তু এইখানে সাইফুল্লাহ ভাই আমার আপনার কাছে একটা বিষয় জানার আছে যে এই সরকার কি আসলে খুব পপুলার না? সরকারের পপুলার, আমরা এটা তো আমাদের সরকার, এই সরকার পপুলার তো আমাদের সমর্থনের, এই সরকার যদি একটু বেশি সময় থাকে, এই সরকার তো আমাদের সমর্থনের জন্য। আপনি বেশি সময় কম সময়ের প্রশ্ন তো এটা না, প্রশ্ন যে আপনি অন্তর্বর্তী সরকারের এদেশের মানুষের ধারণা যে আপনি 3 মাস আগে তো যতগুলো তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, হ্যাঁ এবারকার একটা আপরাইজিংয়ের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি, কি কি কাজগুলো করবেন। আর ইতিমধ্যে আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, আমার চেয়ে আপনার কাছে তথ্য, আব্দুল্লাহ ভাই গণমাধ্যমের মানুষ, বহু বছরের তথ্য অনেক বেশি আপনাদের কাছে। যেভাবে একটা সামাজিক নৈরাজ্যের বিস্তৃতি ঘটছে ভয়াবহভাবে, এটা সামান্য ঘটনা নিয়ে 2 ভাইয়ের তর্ক বিতর্ক, 2 পাড়ার মানে লেগে যাচ্ছে, তারপরে ক্যারাম খেলা নিয়ে 2টো মহল্লার মধ্যে মানে কি টোটকা বল্লম নিয়ে পুরো হানাহানি, সারা দেশের মধ্যে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সত্যি খুব উদ্বেগজনক। এই উদ্বেগের জায়গাটা আমি বলেছি এরকম জায়গা থেকে একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে এটাকে আরো বেড়ে যাওয়ার ঝুঁকিটা বাড়ে। যে আইন শৃঙ্খলা বাহিনী এখন কাজ করছেন, আপনারা বলছেন উদ্বেগজনক, সেই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা আসলে আদৌ সম্ভব কিনা সেটা নিয়ে আসবো। আমি আব্দুল ভাই আপনার কাছে জানতে চাই, সেটা হলো এই ডিসেম্বরে যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী জুনে,
জুন মাস কি আসলে বাংলাদেশের নির্বাচনের জন্য উপযুক্ত সময়? বর্ষা বাদলের সময়, ইন্টারমিডিয়েট পরীক্ষা বা মানে বেশ কিছু পরীক্ষা থাকে। জুন মাসে তো বাংলাদেশের জাতীয় নির্বাচন আসলে হয়নি, সেক্ষেত্রে কি এই জুনের নাম করে আগামী মানে 2026 ডিসেম্বর পর্যন্ত যাবে? না, আমি সেটা মনে করি না। প্রথম কথা হচ্ছে দেখেন, সাইফুল হক ভাই যে কথাটি বললেন যে আমরা দুটো অন্তর্বর্তী সরকারের যদি হিসাব করি 3 মাস 6 মাস চলে গেছে। গতানুগতিক যে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের আমাদের যে অভিজ্ঞতা, সেই হিসাবে উনি টার্মটা সেভাবে ব্যবহার করছেন। আর 111 সরকার, হ্যাঁ 111 সরকার তো 2 বছর ছিল। তো সেই জায়গাটাতে এই সরকারের বাস্তবতা যদি আমরা দেখি তাহলে কি পরিস্থিতিতে আর তাই। আমরা গণ অভ্যুত্থানের পরে 3 মাস তো প্রতি বিপ্লব ঠেকাতেই এই সরকারকে ব্যস্ত থাকতে হয়েছে। আমার তো মনে হয় যে ডক্টর ইউনূসের মতো একজন গ্লোবাল পার্সোনালিটি যদি না থাকতেন তাহলে বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো, যে পরবর্তীতে বিভিন্নভাবে জুডিশিয়াল যে প্রতিবিপ্লব, আমাদের উত্তর দিক থেকে নানানভাবে যেসব ঘটনা ঘটেছে, যদি এই বিষয়গুলো না থাকলে 3-4 মাস তো আমরা দেখলাম এ ধরনের একটা অস্থির পরিস্থিতি, এগুলো সামাল দিতে এখানে দাবির দেশে পরিণত হয়েছে। যত ধরনের এগুলা সীমান্তের ওপার থেকে পালিয়ে যাওয়া সেই শেখ হাসিনা নানানভাবে এখানে উস্কানি দিয়ে নানান অস্থিরতার এগুলো সামাল দিয়ে একটা পর্যায়ে মনে হয় আমরা মাস 3 হবে, 2.5 থেকে 3 মাস হবে, যে এই সময়টাতে মোটামুটিভাবে এই সরকারটা কিছু ফাংশন করা শুরু করেছে। এবং এর মধ্যে আসলো আপনার সংস্কার কমিশন, অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং সেটার জন্য একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে। সেই টাইম ফ্রেমের পরে তারা আবার একটু বাড়তি সময় নিল, সেই প্রেক্ষিতেও একটু সময় বেশি লেগে গেল। আবার যখন এই সংস্কার কমিশনের রিপোর্ট যখন রাজনৈতিক নেতাদের কাছে ওনাদের কাছে পাঠানো হলো, ওনারাও আবার কিন্তু সময় মতো সেটা রিপ্লাই না দিয়ে ওনারাও সময় চাইলেন, কিন্তু সেইভাবেও কিন্তু কিছু সময় গেছে। এখন বিএনপির যে অবস্থানটা নিয়ে আপনি প্রথমে কথাটা শুরু করেছেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে, বিএনপির মতো রাজনৈতিক দল, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, এই দলগুলোর কিন্তু রাজনীতিটাই হলো ক্ষমতার কেন্দ্রিক, ক্ষমতায় যাওয়ার জন্য। আর এখন তো বিএনপির একদম ক্ষমতা হাতছানি দিচ্ছে। একটা নির্বাচন হলেই বর্তমান বাস্তবতায় মনে করা হয় যে একটা বিপুল ভোটে বিএনপি ক্ষমতায় যাচ্ছে। তো এই ধরনের একটা হাতছানি যখন থাকবে তখন বিএনপি নির্বাচনের জন্য অস্থির হবে, এটা তো অস্বাভাবিক কিছু না। আপনি যদি বিএনপির সালাউদ্দিনের জায়গায় থাকতেন, আপনিও সেই মন্ত্রিত্বের চেয়ারের জন্য আপনি তোর নাশ হওয়ারই কথা ছিল। আমি হইলে আমার বেলায় হয়তো তাই হতো। এটা যেমন সত্য, একই সঙ্গে বাস্তবতা কোন জায়গাটাতে ডক্টর ইউনূস জুনের কথাটা বলছেন এটা আমাদেরকে বোঝার দরকার আছে। সেটা হচ্ছে যে ডিসেম্বরটা সুইটেবল সময় বাংলাদেশের বাস্তবতায় নির্বাচনের জন্য। ডিসেম্বর জানুয়ারি এই সময়টা হচ্ছে যে সুইটেবল টাইম, যে এই সময়টাতে শীতের মৌসুম থাকে নির্বাচনের, কারণ বাংলাদেশের একটা বিশাল অংশ জুড়ে বন্যার ঝুঁকি থাকে এর বর্ষাকালে। এই কারণে এই সময়টাতেই নির্বাচনের একটা উপযুক্ত সময় বিবেচনা করে। এখন ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন, আমি ধরে নিচ্ছি যে আজকে আগামীকাল বা আগামী পরশুদিন যখন বিএনপি যাবে সেখানে ডক্টর ইউনূস রাজি হয়ে গেলেন যে আমি ডিসেম্বরের অমুক তারিখে জাতীয় নির্বাচন হবে, তাহলে সেই নির্বাচনের শিডিউলটা শুরু হবে কোত্থেকে? শিডিউলটা শুরু করতে হবে সেপ্টেম্বর থেকে বা অক্টোবর থেকে, 3 মাস, অ্যাটলিস্ট অক্টোবর থেকে শিডিউলটা স্টার্ট করব। অক্টোবর থেকে যদি শিডিউলটা স্টার্ট করি, শুরু করি, তাহলে আওয়ামী লীগের নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে কি কোনো বাধা থাকছে? আমরা কি আওয়ামী লীগের যাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা চলছে এখনো পর্যন্ত, তাদের তো একদিকে তো নিষিদ্ধের দাবিটাও প্রতিপালন করা যাচ্ছে না, এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছা যায় নাই। তারপরে যদি বিচার ছাড়া যদি নির্বাচনের পথে যদি হাঁটে, নির্বাচন যখনই শুরু হবে তখনই কিন্তু গভর্নমেন্টের হাতে কিছু থাকবে না। সমস্ত আপনার ইয়েটা হলো আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু নির্বাচন কমিশনের অধীনে চলে গেল। এটা তো আমরা বলি, কিন্তু বাস্তবে কি সেটা হয়? না, বাস্তবে যদি আপনার ডক্টর ইউনূসের সেটার সময় এটা হবে, তত্ত্বাবধায়ক আমলগুলোতে কিন্তু হয়েছে, হয় নাই রাজনৈতিক সরকারের আমলে। তো এখনকার বাস্তবতায় ডক্টর ইউনূস তো সেটা ওইটা লঙ্ঘন করবেন না, আমরা ধরে নিতে পারি। ডক্টর ইউনূস সরকার সেখানে নির্বাচনকালীন সময়ে এই যে বদলি থেকে শুরু করে প্রশাসন নিয়ন্ত্রণ থেকে শুরু করে এই জায়গাগুলোতে নিশ্চয়ই তিনি সেটা প্রতিপালন করে যাবেন তার জায়গা থেকে। যদি তাই হয় তাহলে অক্টোবর থেকে গোটা প্রশাসন যন্ত্র যদি নির্বাচন কমিশনের অধীনে চলে যায়, কোন প্রশাসন যন্ত্র, যে প্রশাসন যন্ত্রের এখনো 80% অধিক হচ্ছে আওয়ামী লীগের
বলয়ের ছাত্রলীগ যুবলীগ হিসেবে যারা নিয়োগ পেয়েছে তারা কিন্তু এখনো কিন্তু প্রশাসনে ধাপিয়ে বেড়াচ্ছে বলে এটা খোদ সাবেক আইজিপি বেনজির বলেছেন যে এখনো পর্যন্ত 85% এখনো পুলিশ হচ্ছে আমাদের নিয়ন্ত্রণে, আমাদের পক্ষে আছে। এখন তারা যে এই মুহূর্তে গাপটি মেরে নাই যে নির্বাচনে শুধু শিডিউলটা দেখ, তখন তারা আসল চেহারায় তারা আবির্ভূত হবে। এদিকে আওয়ামী লীগের যদি বিচার করা না যায়, বিচার একমাত্র সাজা হলে পরেই আওয়ামী লীগের তারা নির্বাচনে অংশগ্রহণ থেকে এক ধরনের আইনি প্রতিবন্ধকতার মধ্যে পড়বে। যদি আপনি নিষিদ্ধ করতে না পারেন, একমাত্র সাজার মধ্য দিয়ে তাদেরকে নির্বাচনের বড় অংশকে নির্বাচনের বাইরে রাখার সুযোগ আছে। এখন আপনি ঘোষণা করে দিলেন আওয়ামী লীগের সবাই নির্বাচনে অংশগ্রহণ করলো, এবং তাদের সাথে যদি পুলিশ, তাদের যে অনুগত পুলিশগুলো যদি অ্যাক্টিভ হয়ে যায়, ছাত্রলীগ যুবলীগ যারা এখনো যেভাবে বাইরে থেকে উস্কানি দেওয়া হচ্ছে সেভাবে তারা যদি অ্যাক্টিভ, সেই নির্বাচনের চেহারাটা কীরকম হবে? আমার তো মনে হয় এই ধরনের একটি নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রক্তপাতের নির্বাচন এবং সবচেয়ে সহিংস একটি নির্বাচন হবে এই ধরনের একটি পরিস্থিতিতে নির্বাচনে গেলে। তাহলে এর বিকল্প কি? বিকল্প হচ্ছে যে যেহেতু নিষিদ্ধের ব্যাপারে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ব্যাপারে বা তাদের যে নিবন্ধন আছে এটা বাতিলের ব্যাপারে যেহেতু ঐকমত্যে পৌঁছতে পারছে না, অন্তত পক্ষে তাদের যারা দুর্নীতিবাজ আছে, যারা এই খুনের সাথে জড়িত, যাদেরকে বিচারের আওতায় নেওয়ার চেষ্টা হচ্ছে, ইতিমধ্যে যাদের ব্যাপারে তদন্ত চলছে, তাদের যদি বিচার করে সাজার আওতায় আনা যায় তাহলে একটি বড় অংশ তখন নিষ্ক্রিয় থাকবে। সেই নিষ্ক্রিয়তার ওই সময়টাতে যদি অতটুকু করা গেলেও নির্বাচনটা কিছুটা হলেও নির্বাচনের জায়গাটাতে এবং আমাদের বাহিনীগুলোতে যে শুদ্ধি অভিযানের জায়গাটা আছে সেই জায়গাটাতেও এখনো পর্যন্ত কিছু কিছু হচ্ছে আগের চাইতে, এখন থেকে 2 মাস আগের চাইতে আইন শৃঙ্খলা বাহিনীগুলোতে কিছুটা হলেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা গেছে। এটা যদি আরও 3 মাসে আরও একটু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়, কি পোস্টগুলোতে যদি সেভাবে সত্যিকার অর্থে পেশাদার লোকজনকে, আইন শৃঙ্খলা কর্মকর্তাকে যদি নিয়োগ করা যায়, তাহলেও একটি ভালো নির্বাচনের আমরা প্রত্যাশা করতে পারি। এখন আসেন আপনি যে মৌসুমের কথা বললেন, যে জুন বলেছেন, কিন্তু জুনের মধ্যে বলেছেন, জুন মানে কিন্তু জুন না। আমরা কি হবে যদি আমরা ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা করতে না পারি? জানুয়ারিতে গেলেই একটা আইনগত বাধ্যবাধকতা আছে। সেই বাধ্যবাধকতা হলো যেই জানুয়ারিতে যাবে তখনই জানুয়ারিতে ভোটার লিস্টটা আপডেট করতে হবে। জানুয়ারির 1 তারিখে যারা 18 বছরে উপনীত হবে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এই কাজটা করার জন্য কমপক্ষে 1-1.5 মাস 2 মাস সময় দিতে হবে নির্বাচন কমিশন। এটা যদি আমি শেষ করে ফেলছি, এটা যদি আমরা নির্বাচন কমিশন এই আইনি বাধ্যবাধকতার কারণে যদি ফেব্রুয়ারি পর্যন্ত টাইম ফ্রেমের মধ্যে যদি নির্বাচন এটা আপডেট করে, তাহলে আপনাকে ধরতে হবে যে মার্চের দিকে শিডিউল দিয়ে টাইমটা হবে, ভোটের সময়টা হবে, কারণ আগামী বছর রমজান শুরু হবে ফেব্রুয়ারির 21 তারিখে। আপনি মার্চের দিকে শিডিউল দিয়ে তাহলে সেটা মে মাস, এপ্রিল থেকে মে মাসের মধ্যে যদি নির্বাচনটা করা যায়, তাহলে মোটামুটি আপনি যেই আশঙ্কাটা করছেন যে পুরো বর্ষাকালে যাবে না। আমার ধারণা সরকারের চিন্তা যদি থেকে থাকে জুনের মধ্যে, সেটা প্রকৃতপক্ষে নির্বাচনটা হবে এপ্রিলের শেষ থেকে মে মাসের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের কোনো একটি। আমার সময় একবারেই শেষ, আর মিনিট খানেকের মধ্যে যদি আপনি বলেন যে আব্দুল্লাহ ভাই যেটা বলছিলেন যে আওয়ামী লীগের বিচার, তাদেরকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্য একটু সময় প্রয়োজন, এটার সাথে কি আপনি একমত? না, প্রশ্ন যে আওয়ামী লীগের বিচার, তো এটা তো একটা গণ অভ্যুত্থানের একটা খুব বড় একটা দাবি। এখানে যে গণহত্যা হয়েছে, 16 বছরের যে অপরাধগুলো হয়েছে, সেটার তো বিচার হতে হবে। সুতরাং এটা একটা বড় দাবি। তারপরে আমরা একটা গণতন্ত্রের রূপান্তর বা সংস্কার যে প্রশ্ন, নির্বাচনের সাথে বিচার এবং সংস্কারকে যেভাবে প্রতিপক্ষ হিসাবে অনেকে দাঁড় করাতে চান, এটা শুধু আমরা একমত না। কেন? কারণ বিচারের ব্যাপারে সকল রাজনৈতিক দল প্রত্যেকেরই একটা পাবলিক অবস্থান আছে, প্রত্যেকেই কমিটেড। গণহত্যা হয়েছে, অপরাধ হয়েছে, তার বিচার হতে হবে। এখন আইসিটি ট্রাইব্যুনাল গত কদিন আগে আমার সাথে ট্রাইব্যুনালে বিচার যদি না হয়, তারা যদি নির্বাচনে আসে, সেক্ষেত্রে বাধা দিবেন কি হবে? আইসিটি ট্রাইব্যুনালে যারা আছেন তাদের তো নির্বাচন অংশগ্রহণ করবার অনেকগুলো, সাজা না হওয়া পর্যন্ত তো তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে। আর 2 নম্বর হলো বাস্তবে বাংলাদেশের অভ্যুত্থানের পরে যে রাজনৈতিক পরিস্থিতি, তাহলে তাদের বাস্তবে বাংলাদেশে তাদের নির্বাচনে, মানে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে অপরাধের, গণহত্যার, তারা পাবলিকলি অংশ নেবার সুযোগ
আইনগতভাবে তো ঠেকাতে পারবে না। আমি বাস্তবে দেখি না। হ্যাঁ, আইনগতভাবে কিছু ফাঁকফোকর আছে, সেটা রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে সরকারের সাথে, সে ব্যাপারে আমি মনে করি একটা মীমাংসার জায়গা সম্ভব। আপনি বিচারে যে কথা, এই বিচার তো 2 বছর লাগতে পারে, 5 বছরও লাগতে পারে। বিচার এখানে শেষ হবে, তারপরে আবার তারা উচ্চ আদালতে তারা আবার আপিল করবার তাদের জায়গাটা আছে। চূড়ান্ত জায়গাটা ছাড়া তো আপনি বিচারটা সম্পন্ন হয়েছে সেটা তো আপনি বলতে পারবেন না, তাহলে এটা সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং বিচারটা আমি যেটা মনে করি সব মিলে আসলে আলাপ আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ বিচার আগে হওয়ার নিশ্চয়ই হয়তো সুযোগ আছে। সরকারি ব্যাপারে আইসিটি ট্রাইব্যুনাল নিশ্চয়ই উদ্যোগ নেবে, সরকারও নিশ্চয়ই উদ্যোগ নেবে, দলগুলো নিশ্চয়ই সেটাকে সহযোগিতা করবে। বাকিটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে। আমার সময় একেবারে শেষ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।